ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা, আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। প্রেসিডেন্ট বাইডেনের সর্বোচ্চ অগ্রাধিকার বিষয় করোনা মহামারী থেকে পরিত্রাণ এবং চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পুনর্বিন্যাস করা হলেও তাঁর প্রশাসন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সবিশেষ গুরুত্ব আরোপ করেছে, যেমন বৃহত্তরভাবে নেটো জোট ও ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বৃদ্ধি ও তার পুনর্বিন্যাস ঘটিয়ে। দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপের দায়ে রাশিয়ার কতিপয় ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সামরিক নেতাদের বিরুদ্ধে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল কাশোগির হত্যার দায়, সৌদি নাগরিকদের বিরুদ্ধে হংকংয়ের গণতন্ত্রকে অবমাননা এবং উইগর্স সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘনের কারণে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে এবং দুর্নীতির দায় একজন ইসরায়েলি ব্যবসায়ীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। তথাকথিত সমন্বিত নিষেধাজ্ঞা যেমন কিউবা, উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়ার বিরুদ্ধে ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা, 2014 সালে রাশিয়া কর্তৃক ক্রাইমিয়া কুক্ষিগত করা সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলি সবচাইতে ঘোরতর, যা ওইসব দেশের অর্থনীতিতে সমূহ ক্ষতি সাধনের ক্ষমতা রাখে। এছাড়াও যুক্তরাষ্ট্রের কতিপয় চিহ্নিত নিষেধাজ্ঞা উইগর্স মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত দমনের জন্য চীনা কর্মকর্তা এবং রাশিয়ার কতিপয় দুর্নীতিবাজ ব্যক্তিদের সাহায্য করার জন্য রাশিয়ার ব্যাংকগুলির বিরুদ্ধে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনী প্রত্যাহারের সময় তাদের বিরুদ্ধে হামলা পরিচালিত হলেও আফগান নিরাপত্তা বাহিনী তালিবানদের পুনরুজ্জীবিত হামলা মোকাবেলা করতে সক্ষম। সমগ্র আফগানিস্তান জুড়ে প্রাদেশিক কর্মকর্তারা 1 মে তারিখের প্রত্যাহার কর্মসূচি শুরু হবার পর অধিক সংখ্যায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তবে পেন্টাগন থেকে জানানো হয় যে তাদের প্রত্যাহার কর্মসূচি পরিকল্পনা মাফিক এগিয়ে যাবে। মাছ ধরার সত্য নিয়ে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যেকার উত্তেজনা বৃহস্পতিবার প্রশমিত হয়। উত্তেজনা এতটাই তুঙ্গে ওঠে যে ব্রিটেন বিতর্কিত জলসীমায় 2টি যুদ্ধ জাহাজ পাঠায়। তবে ব্রিটেন তাদের নজরদারি জাহাজগুলি প্রত্যাহার করে নিলে উত্তেজনা প্রশমিত হতে থাকে। ব্রিটেনের জার্সি দ্বীপাঞ্চলের জলসীমায় ফরাসি মৎস্য জেলেরা প্রতিবাদের আয়োজন করেছিলেন। উত্তরাঞ্চলে ফরাসি উপকূলের ঘেঁষা ব্রিটেনের জলসীমায় তাদের ঢুকতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফরাসি ট্রলারের জেলেরা এএফপি মাধ্যমকে জানায়, আমরা এই জলসীমায় বহুকাল ধরে মৎস্য শিকার করেছি। হঠাৎ এক রাতে আমাদের বলা হয় এখানে মাছ ধরার অধিকার তোমাদের নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে জানান, ব্রিটেন নজরদারি যুদ্ধজাহাজ প্রত্যাহার করে নিচ্ছে। সংকটের অবসান হয়েছে, আমরা আরো অতিরিক্ত যে কোনো সহায়তা দিতে এখন প্রস্তুত থাকব। ভারতে বৃহস্পতিবারও 4 লক্ষ নতুন সংক্রমণের খবর পাওয়া যায়। বেইজিং সরকার ভারতে সহায়তার প্রস্তাব দিলেও ভারতে চীন বিরোধী অনুভূতি প্রবল থাকায় ভারত তা প্রত্যাখ্যান করে। চীন সরকার অবশ্য ভ্যাকসিন কূটনীতির অভিযোগ অস্বীকার করে জানায় যে বিশ্ব মানবতার খাতিরে তারা ভ্যাকসিন সরবরাহ করছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। পবিত্র ঈদ উপলক্ষে জনগণের বিধিনিষেধ অমান্য করার প্রবণতা দেখা যাচ্ছে, যা বিশেষজ্ঞদের মতে নতুন সংক্রমণের ঝুঁকি বয়ে আনতে পারে। ঢাকা থেকে আমির খসরুর একটি রিপোর্ট।
করোনা মোকাবেলায় এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত নিষিদ্ধ করা এবং আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রাখার সরকারি নির্দেশনা ও সড়কপথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারির পরেও ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছে। ছুটে চলা এই মানুষদের কোনো ধরনের করোনা স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মানার কোনো বালাই নেই। আন্তঃজেলা গণপরিবহন না থাকার কারণে মানুষ প্রাইভেট কার ভাড়া করে পিকআপ ভ্যানে বা কখনো পায়ে হেঁটে অর্থাৎ যে যেভাবে পারছেন ছুটছেন গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ করার জন্য। শুধু এই প্রাইভেট কার, তাছাড়া তো কিছু নেই, ওইগুলোতেই আসা লাগছে এবং আমাদের উচ্চ মূল্য দিয়ে আসতে হচ্ছে। রওনা হয়েছি কিন্তু প্রচন্ড রোদ, এখন আরেকটি ফেরি পাচ্ছি না। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই সুবিধি মানে না, সামাজিক দূরত্ব মানতেছে না। স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানার কারণে করোনার সংক্রমণ রয়েছে বিশাল ঝুঁকিতে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞগণ। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন ভয়েস অব আমেরিকাকে বলেন, পুরো পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকি ব্যাপক মাত্রায় বাড়ছে। আমাদের ঝুঁকির জায়গা হচ্ছে যেখানে খুব বেশি মানুষ একত্রিত হয়। যেহেতু এখন আমাদের সামনে ঈদের বন্ধ, আমাদের গণপরিবহনে ভিড় বাড়ছে, ফেরিতে ভিড় বাড়ছে, মসজিদে যে যতটুকু সীমিত আকারে মানুষ মেনে চলতে, এখন সে মসজিদে আবার সেই আগের মতোই অনেক মানুষ একত্রিত হচ্ছে। বিভিন্ন দোকানপাট, বাণিজ্য কেন্দ্রে যেখানে একসঙ্গে অনেকগুলো দোকান একটা চত্বরের মধ্যে আছে, যারা মুখে মাস্ক নেই, পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখা নেই, সেসব জায়গায় কিন্তু সংক্রমণের ঝুঁকিটা বাড়ছে। নিয়ম হলো এক এলাকার থেকে অন্য এলাকায় গেলে তারা অন্তত 14 দিন তারা একটা জায়গায় আবদ্ধ থাকবে। সেটি তো হচ্ছে না, অনেক ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এরকম ঝুঁকি যদি বাড়তে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে গত মার্চ এপ্রিলের মতো আমাদের চোখে পড়বে হঠাৎ করে অনেক সংক্রমণ বেড়ে গেছে। তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা, সত্যি তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে আমাদের। গত 24 ঘন্টায় করোনায় 37 জনের মৃত্যু এবং 1682 জন আক্রান্ত হয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা। ভারতের দ্বিতীয় সংক্রমণের সংকটে বাংলাদেশ রেমডেসিভির ইঞ্জেকশনের চালান পাঠালো। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের একটি প্রতিবেদন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত, কিছুতেই থামছে না মৃত্যু মিছিল। এহেন পরিস্থিতিতে বন্ধু দেশ ভারতকে রেমডেসিভির ইঞ্জেকশনের 10,000 ভায়াল উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের কোভিড পরিস্থিতিতে দেশটির জনগণের জন্য সহায়তা হিসেবে বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রথম চালান এটি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে ভারত সরকারের প্রতিনিধিদের কাছে 10,000 ভায়াল রেমডেসিভির ইঞ্জেকশন হস্তান্তর করেন। এই ইঞ্জেকশনগুলি তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের করোনা আক্রান্ত জনগণের জন্য চিকিৎসা সহায়তা হিসেবে ইঞ্জেকশনগুলি পাঠানো হয়েছে বলে খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের শীর্ষ একজন কর্মকর্তা বলেছেন, ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু আলোচনায় সুফল অর্জিত হতে পারে যদি ইরানের রাজনৈতিক সদিচ্ছা থাকে। 2015 সালের চুক্তির বাধ্যবাধকতা মেনে ইরানের সঙ্গে চুক্তি সম্পাদনের লক্ষ্যে ভিয়েনায় আলোচনা শুরু হয়েছে। তবে প্রশ্ন জেগেছে, যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি পারস্পরিক চুক্তি সম্পাদিত হবে কিনা। কর্মকর্তা তার উত্তরে জানান, চুক্তি সম্পাদন সম্ভব, কারণ দুটি দেশই চুক্তি সম্পাদনে আগ্রহী। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চতুর্থবারের মতো ভিয়েনায় পরোক্ষ আলোচনায় মিলিত হচ্ছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশগুলির প্রতি জলবায়ু পরিবর্তনের অভিযানে গুরুত্বপূর্ণ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। অ্যাঙ্গেলা মার্কেল 2021 সালের পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ নামের অনলাইন কনফারেন্সের আয়োজন করেন, যেখানে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ এবং এবছরের শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন সম্মেলনে বিভিন্ন দেশ এবং নেতাদের মনোযোগ নিবদ্ধ করার আবেদন জানান। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্যাটেন্ট মকুফের প্রতি সমর্থন জানানোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে অধ্যাপক ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, ভ্যাকসিনের মেধাস্বত্ব মকুফ বা প্যাটেন্ট বাতিল মানবতার স্বার্থে একটি সাহসী উদ্যোগ। এর আগে অধ্যাপক ইউনুস সহ বিভিন্ন রাষ্ট্রের সাবেক সরকার প্রধান ও নোবেল জয়ী ব্যক্তিরা বাইডেনের প্রতি ভ্যাকসিনের প্যাটেন্ট বাতিলের আহ্বান জানিয়েছিলেন। করোনা মহামারী থেকে বিশ্বের সকল দেশকে একসঙ্গে বের করে নিয়ে আসতে এই আহ্বান জানানো হয়। ভ্যাকসিনের প্যাটেন্ট বাতিল হলে যে কোনো দেশ এই ভ্যাকসিন উৎপাদন করে মহামারী মোকাবেলা করতে সক্ষম হবে। মোহাম্মদ ইউনুস তার ফেসবুক স্ট্যাটাসে আশা প্রকাশ করেছেন যে পৃথিবীর অন্যান্য নেতারাও এই প্রস্তাবনার সাথে অতি দ্রুত যুক্ত হবেন এবং পৃথিবীর অগণিত মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেবেন। ভয়েস অফ আমেরিকার তরফে বাংলাদেশের বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্যাটেন্ট মকুফের প্রতি সমর্থন জানানোর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একে সাধুবাদ জানান। তিনি বলেন, জো বাইডেন যে আমাদের মেধাস্বত্ব আইন টিকার ক্ষেত্রে টিকার ক্ষেত্রে সেটা ওয়েভিং করতে চাচ্ছেন, সেটা একটা আমাদের স্বাগত জানাতে হয়। যে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকেই বলে আসছিল টিকার ব্যাপারে, যে আমাদের টিকাটা যেন সার্বজনীন করা যায়, টিকাতে যেন ন্যাশনালিজমটা না থাকে। এতদিন আমরা সত্যিকার অর্থে কার্যকরী কোনো উদ্যোগ দেখিনি। আমার মনে হয় প্রেসিডেন্ট জো বাইডেন এটা প্রথম কার্যকরী উদ্যোগ নিলেন। যুক্তরাষ্ট্রে যে মেধাস্বত্ব আইনের যেটুকু অংশ আছে উনি সেটাকে ওয়েভ করতে চান। পাশাপাশি অন্যান্য দেশগুলো, উন্নত দেশগুলোতে যে মেধাস্বত্ব আইনের বলে তারা যে টিকা একচেটিয়া তৈরি করার অধিকারটা রাখেন, সেইটাও উনি করার জন্য একটা উদ্যোগ যে শুরু করেছেন তাকে সাধুবাদ জানাই। অনেক বিশ্ব নেতাও অনেকটা জাতীয়তাবাদী চেতনা থেকে বৃহত্তর আঙ্গিক চিন্তাও করছিলেন না। সেদিক থেকে বাইডেন ব্যতিক্রম, যুক্তরাষ্ট্রও ব্যতিক্রম, কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে টিকায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। যুক্তরাজ্যের ওই দিক থেকে ভালো অবস্থানে আছে, সুতরাং আমরা আশা করি যুক্তরাজ্য এটাতে এগিয়ে আসবে। একটা কথা মনে রাখতে হবে যে এই সংক্রমণ যদি বিশ্বের কোথাও, সেটা কিন্তু সারা বিশ্বের জন্য মাথা ব্যথা। এটা ইন্ডিয়াতে সাম্প্রতিককালে আবারও সেটা প্রমাণিত হয়েছে। ইন্ডিয়া এখন করোনার ভর কেন্দ্র যেটা, সেটা ইন্ডিয়ায় চলে এসছে এবং ইন্ডিয়া আবারও করে নতুন করে বিশ্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। কারণ এখানে নানা ধরনের ভেরিয়েন্ট দেখা দিচ্ছে। তাদের কোনোটা এমন হতে পারে যে ওই দেশগুলোতে, যে দেশগুলোতে টিকা দিয়ে এখন আপাতত সাফল্য হয়েছে, সেই টিকার কার্যকারিতা নাও থাকতে পারে নতুন ভেরিয়েন্ট। তো সুতরাং সব দিক থেকেই যে আমরা যদি একে অপরের জন্য সহায়তা দেই, অন্যরাও অন্যের জন্য সহায়ক হিসেবে আবির্ভূত হবে। সুতরাং আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই। উল্লেখ্য, বুধবার বিশ্বের দরিদ্র দেশগুলো যাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পায় তার জন্য এই প্যাটেন্ট সাময়িকভাবে প্রত্যাহারের প্রস্তাবে সমর্থন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সমর্থন যদি কার্যকর হয় তাহলে বিশ্বের বিভিন্ন স্থানে উৎপাদন করা যাবে করোনা ভ্যাকসিন। তবে বাইডেনের এমন সমর্থনের কারণে ওষুধ কোম্পানিগুলো ক্ষোভ প্রকাশ করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি। করোনার প্রতিষেধক কোভিশিল্ডের 2টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান আরো বাড়ানো উচিত কিনা তাই নিয়ে ভারত সরকারের বিশেষজ্ঞদের একটি প্যানেল এখন আলোচনা করছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা, যা ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোভিশিল্ড নাম দিয়ে তৈরি করছে, সেটির 2টি ডোজ। শুরুতে বলা হয়েছিল প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান হবে 1 মাস থেকে 1.5 মাস। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী তা বাড়িয়ে করা হয় 1.5 মাস থেকে 2 মাস। কিন্তু পর্যায়ক্রমে ভারতীয়দের 3 ভাগে ভাগ করে টিকা দেওয়ার যে প্রক্রিয়া চলছে তাতে এখন পর্যন্ত ভারতের বিপুল জনসাধারণের মাত্র 3% মানুষকে টিকা দেওয়া গিয়েছে, যা প্রয়োজনের তুলনায় কিছুই না। তার প্রথম ও প্রধান কারণ ভারতে প্রয়োজনীয় টিকার অভাব। সিরাম ইনস্টিটিউট বলেছে তাদের আগে থেকে জানানো হয়নি যে এত টিকা লাগবে। দেশে বিদেশে এটাকে প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতার অভাব ও ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে। ইতিমধ্যে সবাইকে টিকা দেওয়ার জন্য চাপ বাড়ছে। সমালোচনা এড়াতে কেন্দ্রীয় সরকার গত 1 মে থেকে
18 বছরের ওপরে সবাইকে টিকা দেওয়া হবে বলে ঘোষণা করে দেওয়ার পর পরিস্থিতি আরো সঙ্গীন হয়ে ওঠে। চতুর্দিকে টিকার জন্য হাহাকার লেগে যায়। অবস্থা এমন যে প্রথম ডোজ দেওয়া দূরে থাক, দ্বিতীয় ডোজ পর্যন্ত দেওয়া যাচ্ছে না, অথচ নির্ধারিত সময় হয়ে গিয়েছে। এই অবস্থায় বিভিন্ন আন্তর্জাতিক মহলের পরীক্ষা নিরীক্ষায় জানা গিয়েছে 2টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান আরও বাড়ানো উচিত। 3 মাস থেকে 4 মাস হলে ফল আরো ভালো হয়। এখন ভারতে বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়েই চিন্তা ভাবনা করছেন। যদি এটা হয় তাহলে দুটো দিক থেকে সুবিধা হবে। বয়স্করা, যাদের এখন দ্বিতীয় ডোজ নেওয়ার কথা, তারা আরো কিছুটা সময় পাবেন এবং এই সময় পাওয়ার ফলে প্রতিষেধকের অভাব কিছুটা মিটবে। প্রতিষেধক উৎপাদন ও সরবরাহ বাড়ানো গেলে প্রথম ডোজ দেওয়ার সংখ্যাও বাড়ানো যাবে। তাতে সংক্রমণের আশঙ্কা কিছুটা কমবে। আসছে সপ্তাহেই এই নিয়ে বিশেষজ্ঞ দল তাদের সিদ্ধান্ত জানাবেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যকে প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে গত 24 ঘন্টায় 470 মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের চাহিদা ছিল। আগামী 7-8 দিনে অক্সিজেনের দৈনিক চাহিদা 550 মেট্রিক টনে পৌঁছতে পারে। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হোক। রাজ্যের চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না, উল্টে গত 10 দিনে রাজ্যে উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। এখন রাজ্যকে 308 মেট্রিক টন অক্সিজেন দেওয়া হচ্ছে, যেখানে রাজ্যের চাহিদা অনেক বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী যেন নির্দেশ দেন, এই মর্মে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি। লকডাউনের মধ্যেই জমে উঠেছে চট্টগ্রামের ঈদের বাজার। ফুটপাত থেকে শুরু করে শপিং মল, সবখানে ক্রেতাদের ভিড়। সংক্রমণ মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারের নির্দেশনা থাকলেও মানছে না কেউ। তবে পছন্দসই কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। এই জন্য শার্ট নিয়েছি, বাচ্চার জন্য প্যান্ট কিনছি, গেঞ্জি কিনছি, সবগুলো কিনছি। এখানে মানে মিডিয়াম টাকার মধ্যে মনে করেন 300-400 টাকা শার্ট, 200 টাকা, 300 টাকা, এরকম বিভিন্ন ধরনের কম দামের বিভিন্ন ধরনের এখানে রেঞ্জের মাল আছে। তাহলে বুঝছেন, কম দামের মাল পাওয়া যায় এখানে, মিডিয়াম দামে। বিক্রেতারা বলছেন, করোনা সংক্রমণের প্রভাবে বেচা বিক্রি কম। গত বছরও লকডাউন ছিল, এবছরও লকডাউন। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই কম চলতেছে। সাধারণ কর্মচারীরা তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সামান্য সুবিধার জন্য 200% বেশি না, আগে যেরকম না, মানে করোনাকালীন আমরা চাচ্ছি সবাই কি কেনাকাটা করুক, সবাই করুক, আমরা চাচ্ছি ওটাই। ঈদের বাজারে তো মনে করেন বিক্রি হয় বেশিরভাগ রাত্রে বেলা। তখন রাত্রে আমাদের তো সরকারের বিধিমেলা আমাদের রাত্রে নিষেধ। আর স্বাস্থ্যবিধি মতো ব্যবসা করতে গেলে লোকজন একটা থেকে বেশি ঢোকা যাচ্ছে না। এদিকে মানুষের মধ্যে মাস্ক ব্যবহার নিয়ে রয়েছে উদাসীনতা। মাস্ক ব্যথা করতে যে এই কারণে পকেটে আছে। ভুলে গেছি, ভুলে গেছি, চাপালের জন্য যদি ভুলে গেছি, চাপালের জন্য যদি খুলতে ঢাকা করে রাখে দিয়েছি। স্বাস্থ্যবিধি আরোপে আরো কঠোর হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। আমরা তো স্বাস্থ্যবিধির বাইরে আছি এখন, বুঝছেন। হয়তো আল্লাহ না করুক, 2 দিন 4-5 দিনের ভিতরে যদি এই মহামারীটা যদি মানুষজন আসলে এই পর্যন্ত যে পরিমাণ প্রাণহানি হচ্ছে বা যে পরিমাণ সংক্রমণ বেড়ে যাচ্ছে, এরপরেও যদি মানুষজন নিজ থেকে সচেতন না হয়, প্রশাসন তো এত বলে কয়েও সচেতন করতে পারতেছে না, তো নিজের বিবেকবোধকে জাগ্রত করে নিজেকে সচেতন করতে হবে। করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর তা না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম। আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান।
এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। জয়তী দাশগুপ্ত প্রতিবেদন। ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক অভিবাসীদের সুযোগ নিয়ে যেসব মানব পাচারকারীরা সীমান্তে বাণিজ্য করছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদেরকে এই কাজ থেকে বিরত করার চেষ্টা করছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা সেলিয়া মেন্ডোজা তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করা মধ্য এবং দক্ষিণ আমেরিকার একটি বড় ব্যবসা। এমন অনেক মানুষ আছেন যারা নিজের দেশে সহিংসতা এবং দারিদ্র্যের হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য তাদের অর্থ এবং জীবনকে বিপজ্জনক মানুষের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন। গুয়াতেমালার অভিবাসী রোনাল্ডো গ্যালিসিয়া বলেন, To come here, I had to pawn all my property. They were charging me $20,000. এখানে আসার সময় আমার সম্পত্তি জমা রেখে আসতে হয়েছে এবং এর জন্য আমাকে $20,000 দিতে হয়েছে। 39 বছর বয়সী গুয়াতেমালান অভিবাসী রোনাল্ডো গ্যালিসিয়া অ্যারিজোনা রাজ্যের টুসানে অভিবাসীদের আশ্রয় কাসা আলিটাসে অবস্থানকালে তার এই অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। I didn't trust the people who picked us up. They put me in a trunk where I couldn't breathe, and well, thank God, because they say all those who go in... লোকেরা আমাকে তুলে নিয়ে এসেছিল তাদের আমি বিশ্বাস করি না। তারা আমাকে এমন একটি ট্রাঙ্কে রেখেছিল যেখানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এবং আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, কারণ তারা বলে যে ট্রাঙ্কে করে যাদেরকে পাঠানো হয় তাদের সকলেই মারা যান। ইউএস বর্ডার পেট্রোল অর্থাৎ যুক্তরাষ্ট্রের সীমান্ত টহলদারি সংস্থা বলছে যে এই ধরনের অবৈধ কার্যকলাপ কোটি কোটি ডলার মানব পাচার ব্যবসারই অংশ। বর্ডার পেট্রোলের মুখপাত্র এবং এজেন্ট মারিও এসকালান্ট বলেন, সীমান্তে অবৈধভাবে পারাপারের সাথে অনেক বিপদ যুক্ত রয়েছে। স্পষ্টতে বেশ কয়েক বছর ধরে আমরা যা দেখেছি তা হলো তারা এইসব অভিবাসীদের কাছ থেকে সব রকম সুবিধা দেয়, তাদের যেখানে সেখানে ছেড়ে দেয়, এমনকি তাদের কাছ থেকে চুরিও করে। দুর্ভাগ্যক্রমে তারা অল্প বয়সী মেয়েদের ধর্ষণ করে এবং অনেক সময় আরো অনেক ভয়ঙ্কর ঘটনাও ঘটে। রোনাল্ডো গার্সিয়া আরো বলেন, They ask for a quantity of money, and if they don't get it by the time and date that they অর্থ চায়, এবং তাদের বলার সময় ও তারিখ অনুযায়ী যদি তারা সেই অর্থ না পায় তারা আপনাকে মেরে ফেলবে, এবং তারা আপনাকে আস্তে আস্তে মেরে ফেলবে। প্রথমে তারা আপনার হাত কেটে দেবে, জিহ্বা কেটে নেবে, তারপর তারা আপনার কান কেটে নেবে। এটাই তাদের আইন। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হেনরি কুয়েলার বলেন, আমরা অত্যন্ত ভালোভাবেই জানি যে এই অপরাধী গোষ্ঠীগুলি মাদক দ্রব্য চোরাচালান করে এবং মানুষকে পাচার করেও তারা অর্থ উপার্জন করে থাকে। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তর জানিয়েছে যে 2021 অর্থ বছরের সময় যুক্তরাষ্ট্রের সীমান্ত অবৈধভাবে অতিক্রম করার চেষ্টা করছে এমন 5,000-এরও বেশি লোককে তারা গ্রেপ্তার করেছে। এরকম সব অপরাধীদের দিকেই তারা বেশি করে মনোনিবেশ করছেন। দক্ষিণ সীমান্তে সমন্বয়কারী রবার্ট জ্যাকবসন বলেন, আমরা গোয়েন্দা কর্তৃপক্ষ এবং অন্যান্য দেশ থেকে প্রাপ্ত তথ্যের সাথে কাজ করছি এবং নিশ্চিত করতে চাই যে আমরা প্রকৃতপক্ষে সেই সব অপরাধীদের দিকে মনোনিবেশ করি যারা অপরাধজনিত এবং অর্থনৈতিক কারণে সীমান্ত পার করে দেবার নাম করে এইসব অভিবাসীদের শোষণ করছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তার প্রশাসন বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করার থেকে মানুষকে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন। আমরা সকলেই জানি যে এই সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ করেছেন। এইসব বিষয়ের উপরই আজকে পর্যবেক্ষণ করছেন টেক্সাস A&M বিশ্ববিদ্যালয়ের
সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। জো বাইডেনের এই প্রথম 100 দিনের সাফল্যকে আপনি কিভাবে দেখেন? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম 100 দিন প্রেসিডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময় বলা হয়ে থাকে এই প্রথম 100 দিন থেকে বোঝা যায় যে প্রেসিডেন্ট কতটা সফল হবেন। তো জো বাইডেন আপনার ক্যাম্পেইন প্রমিস যেগুলো করেছিলেন, তার মধ্যে আপনার কোভিড পরিস্থিতির মোকাবিলা করা, তারপর স্টিমুলাস প্যাকেজ, এগুলো অনেক ধরনের আপনার সাবস্ট্যান্টিভ জিনিস যেগুলো আমরা বিশ্লেষণ করব। কিন্তু তার আগে আমার কাছে মনে হয় একটা অনেক বড় একটা পরিবর্তন স্টাইলিস্টিকলি জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখছি। যেমন একটা কনসেপ্ট অফ বাইপার্টিসানশিপ। যখনই ডেমোক্রেটিক কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসে, যেমন প্রেসিডেন্ট ওবামার সময় আমরা দেখেছি যে এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারা সবসময় বিরুদ্ধ দলের সেনেটর এবং হাউস মেম্বার থেকে সমর্থন চায় এবং এমন ধরনের বিল পাস করতে চায় যেখানে সেই সমর্থনটা আছে। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বাইপার্টিসানশিপকে ঠিক ভিন্নভাবে আপনার সংজ্ঞায়িত করছে। তারা বিভিন্ন ধরনের তাদের পলিসি তারা পোল করে দেখছে যেখানে কতখানি মানুষের সমর্থন আছে এবং ডেমোক্র্যাট রিপাবলিকান সমর্থক তারা কিভাবে করছে, এবং যেখানেই তারা দেখছে যে তাদের পলিসিতে বিপুল পরিমাণে সমর্থন আছে সেটাকেই তারা বাইপার্টিসান ভাবে অভিহিত করছে। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ আপনার এই স্টাইলিস্টিক পরিবর্তনটা তাদের অনেক পলিসি ইমপ্লিমেন্ট করার পথ একদম সুগম করে দিয়েছে। এখন যদি আমরা সাবস্ট্যান্টিভলি দেখি যে কোভিডে যে প্রতিজ্ঞা করেছিলেন যে আপনার প্রথম যে প্রেসিডেন্টের কাজ হবে কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা, তো উনার যে প্রতিজ্ঞা ছিল তার আগেই উনি ভ্যাকসিনেশনে সেই গোলটা রিচ করতে পেরেছেন। তারপর স্টিমুলাস প্যাকেজ সেটাও উনি পাস করতে পেরেছেন। এখন উনি আরো অনেক খুব অ্যাম্বিশাস কতগুলো পলিসি প্রেজেন্ট করেছেন। এখন দেখা যাবে কি হয়, কিন্তু প্রথম দুটি পলিসি ভীষণভাবে আপনার সফল। এই যে আপনি বললেন যে এখন তিনি অ্যাম্বিশাস কিছু পলিসি নিতে যাচ্ছেন, কিছু কর্মসূচি নিতে যাচ্ছেন, তার মধ্যে হচ্ছে প্রায় $22,000 কোটি তার একটা প্রকল্পের কথা তিনি বলছেন, যেখানে পারিবারিকভাবে শিশু পরিচর্যার জন্য বিশেষভাবে অর্থ প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে অর্থায়নের একটি উৎস হিসেবে তিনি দেখতে চাইছেন যে যারা অত্যন্ত ধনী ব্যক্তি তাদের যে করের অর্থ সেখান থেকে এটা নেওয়া হবে। তো সে নিয়ে আবার বেশ কিছু আপত্তি আছে, বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে। তো আপনি কি এই বিষয়ে একটু আলোচনা করবেন? এটাও কিন্তু আপনার দেখতে হবে এটা কিভাবে পাস করা হচ্ছে, কারণ এই যে প্রত্যেকটা চাইল্ডের জন্য যে টাকাটা সাবসিডিটা প্রোভাইড করা হবে এটা স্টিমুলাসের ভিতরে অন্তর্গত ছিল। কাজে আমেরিকার জনগণ একবার ওই জিনিসটা পেয়ে গেছে, তারা এখন সেটাকে তারা একদম ফর্মালাইজ করতে চাচ্ছে ট্যাক্সেশনে, এবং যেটা বললাম যে বাইপার্টিসান সমর্থনের দিকে না গিয়ে তারা বলছে এটা বাজেট রিকনসিলিয়েশন দিয়ে করবে। তো সেই ক্ষেত্রে আপনার মনে হয় যে এটা হওয়ার সম্ভাবনা বেশ ভালো, যদিও এখানে আপনার অন্য অপোজিশন আছে। হ্যাঁ, তো এটাই বলছি স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু যে পলিসিটাই তারা পুশ করছে তারা সেটাকে স্ট্র্যাটেজিটা এত ভালো যে সেটার সম্ভাবনা, সেটা পাস হওয়ার সম্ভাবনা খুবই ভালো। আরেকটি যেটা ভুল, যেটা ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম 2 বছর যখন প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় ছিলেন তখন আপনার হাউস সেনেট দুটোই ডেমোক্রেটদের অধীনে ছিল, কিন্তু প্রথম 2 বছরে কোনো সাবস্ট্যান্টিভ জিনিস উনি পাস করতে পারেননি। কিন্তু বাইডেন সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং এই মনে হচ্ছে যে তার প্রেসিডেন্সি বেশিরভাগ খুবই গুরুত্বপূর্ণ নীতিমালা প্রথম 2 বছরে উনি প্রণয়ন করার জন্য ভীষণ চাপ দিচ্ছে। তো যেটা বললেন এটা কিন্তু একটা এই পলিসিটা একটা অনেক বড় আপনার একটা চেঞ্জ হবে, একটা একদম ডিরেকশনাল চেঞ্জ আমেরিকার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু এটা যদি ওরা পাস করতে পারে ওই বাজেট রিকনসিলিয়েশন দিয়ে, তাহলে একবার যখন জনগণ এই টাকাটা পেতে থাকবে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, তখন কিন্তু যেই আসুক না কেন ক্ষমতায় এই প্রোগ্রামটাকে আবার বাতিল করা খুবই দুরূহ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমেন আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন।
আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।